আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচরের টেবিল টেনিস প্রতিভা দিবিজা পাল সর্বভারতীয় প্রতিযোগিতায় ফের সাফল্য অর্জন করেছেন। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 13 বিভাগের ফাইনালে পশ্চিমবঙ্গের খেলোয়াড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন দিবিজা। অন্যদিকে আন্তঃজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় বৃষ্টির জন্য 2টি ম্যাচ হারতে হয়েছে শিলচর জেলা দলকে। এই সমস্ত ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য জানালেন। নমস্কার। গত রবিবার দিবিজা ন্যাশনাল টেবিল টেনিস র্যাঙ্কিং, যেটা দিল্লিতে প্রয়াগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, গত 7 তারিখ থেকে 14 তারিখ চলছিল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে আন্ডার 13 বিভাগে দিবিজা ওয়েস্ট বেঙ্গলের দেবাংশী চক্রবর্তীকে 3-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় চ্যাম্পিয়ন হিসাবে ও আগেও আন্ডার 11-এ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আন্ডার 13-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার গর্ব দিবিজা পাল। আমরা অভিনন্দন জানাই দিবিজাকে, এইরকম একটা জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আগামী দিনে ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলে আমি মনে করি, কারণ ও খুব ট্যালেন্টেড প্লেয়ার। এদিকে আমাদের সিনিয়র মহিলা ক্রিকেট কার্বি আংলংয়ে অনুষ্ঠিত হয়েছে। আমাদের টিম শিলচরের জেলা ক্রিকেট মহিলা দল 2টা ম্যাচ হেরে গিয়েছে, টোটাল 5টা ম্যাচ। এখানে 6টা টিমকে নিয়ে টুর্নামেন্টটা হয়েছে সিনিয়র ডিস্ট্রিক্ট এই জুনের হাইলাকান্দি, ত্রিভূমি, শিলচর, লক্ষ্মীপুর, হুজাই, কার্বি আংলং। 6টা টিমের মধ্যে হুজাই টিম চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গেছে। আবহাওয়ার কারণে শিলচর 2টি ম্যাচই হেরেছে, আর ওভার কমে 5 ওভারের খেলা হয়েছে। আমাদের ভাগ্য সহায় ছিল না। আগামী 8 তারিখ প্রফুল্ল কুমার বণিক স্মৃতি সুপার ডিভিশন ফুটবল শুরু হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে 8 অক্টোবর পূজার পরে। এবং বর্তমানে প্রথম বিভাগীয় ফুটবল লিগ চলছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গত 14 তারিখ থেকে ম্যাচগুলো বন্ধ ছিল। টোটাল 5টা লিগের ম্যাচ বাকি রয়েছে। আগামী 25, 26, 27 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং তারপর 4, 5 2টা ম্যাচ হবে। 6 তারিখ গ্যাপ থাকবে, 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং 8 তারিখ সুপার ডিভিশন ফুটবল শুরু হয়ে যাবে। আমাদের এই আগামী কয়েকদিনের খেলার প্রোগ্রাম এর মধ্যে দুর্গাপূজা উৎসব আছে। পূজার সময় কয়েকদিন খেলাধুলা বন্ধ থাকবে। এই আমাদের অনুষ্ঠান সূচি আগামী কিছুদিনের জন্য। আজ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং বিভাগে বিশ্বকর্মা পূজা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য সহ ক্রীড়াবিদ, জনসাধারণ, প্লেয়ার সবাই সেই উৎসবে সামিল হয়ে অনেকটা আনন্দ পেয়েছেন। দিবিজা পালের এই সাফল্যে জেলা ক্রীড়া সংস্থা কোনো ধরনের সংবর্ধনা বা বিশেষ সম্মানের ব্যবস্থা? নিশ্চয়ই সম্মান অনেকটা প্রাপ্য। দিবিজা পাল ছাড়াও আরো 2জন আমাদের বিপ্রজিৎ জেনিত গেছিল। আমরা ওদেরকে সম্মাননা জানাবো। আর দিবিজাকে তো প্রতিটা টুর্নামেন্টেই সম্মানজনক প্রদর্শন করছে এবং জেলা ক্রীড়া সংস্থাকে গর্বিত করছে। আমরা চিন্তা করছি দিবিজার ব্যাপারে আর কিছু একটা করা যায় কিনা। আগামী কিছুদিনের মধ্যে এটা আমরা জানাবো, এবং আশা রাখি তার পরবর্তী আগামী টুর্নামেন্ট গুলোতেও দিবিজা জেলা ক্রীড়া সংস্থার মুখ উজ্জ্বল করবে। দিবিজা পালের এই সাফল্যের পেছনে কি কারণ রয়েছে বা বলতে পারবে? একটা কারণ হলো ও খুব সিরিয়াস
born in talented। অনেকটা আমরা বলি যে জন্ম থেকেই প্রতিভা নিয়ে জন্মিয়েছে এবং ও খুব পরিশ্রমী, এবং তৎসঙ্গে ওর মা এবং বাবা যেভাবে ওরা কর্মজীবনের চাকুরি জীবনের মধ্যে ওর প্রতি সময় দেন, এবং ওর যে কোচ যেভাবে ওকে তৈরি করেছেন, সবের আগে কোচও থাকে, সবাই থাকে, কিন্তু পরিবার থেকে যে সহযোগিতাটা ও পাচ্ছে, আর ও প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে কিছু করতেই হবে, ও খুব প্রতিশ্রুতিবান, প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমি আগেও বলছি, আবারও বলছি, জন্ম থেকেই ও এই ট্যালেন্টটা নিয়ে এসেছে। আশা রাখি ভবিষ্যতে আসামের সেরা খেলোয়াড় হয়ে একদিন দাঁড়াবে বলে আমি মনে করি। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল একাডেমি বর্তমানে কি পর্যায়ে রয়েছে? কতজন খেলোয়াড় রয়েছে? ভালোভাবে চলছে। গত 22 তারিখ থেকে শিলচর জেলা ফুটবল একাডেমি শুরু হয়েছে, এবং শুরুর দিনে যে স্টুডেন্টরা ছিল, এখন প্রতিদিনই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করছে, ফুটবল একাডেমিতে ভর্তি হবে। এবং আজকের দিন পর্যন্ত একটা ভালো পজিশনে ফুটবল একাডেমি, এবং আমাদের যে ফুটবল একাডেমির চেয়ারম্যান এবং কনভেনার, ওনারা খুব সিরিয়াসলি প্রতিটা, আমাদের সপ্তাহে 3 দিন একাডেমির প্রশিক্ষণ হয়, শুক্র শনি রবি। আমি দেখেছি 22 তারিখ থেকে আজ অব্দি প্রতি শুক্র শনিবারে আমাদের চেয়ারম্যান জহল পাল এবং কনভেনার বাহারুল ইসলাম লস্কর যেভাবে মাঠে উপস্থিত থেকে তদারকি করছেন, আমার মনে হয় খুব বেশি দিন বাকি নেই। আগামী বছর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল একাডেমি এমন একটা মাত্রায় পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস, এবং সেই একাডেমি থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার দল গঠন করতে পারবে বলে। রবিবার চেংকুড়িতে বাগান প্লেগ্রাউন্ড ডেভেলপমেন্ট কমিটি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আয়োজক কমিটির চেয়ারম্যান মৃণালকান্তি সিনহা বললেন, নমস্কার। আমরা প্রত্যেক বছর একটি ফুটবল টুর্নামেন্ট করি, বড় আকারে করি। এই ফুটবল টুর্নামেন্টটির নাম হলো, প্রথমে আমরা হরেকৃষ্ণ মুখার্জি তার নামে শুরু করেছিলাম, তারপরে আমরা ভাষা শহীদ সলিল সিংহ তথা আমার যে কোচ স্যার বীরেন সিনহার নামও জড়িত করেছি। আমরা এখন নামটা এইভাবে দিয়েছি, ভাষা শহীদ সলিল সিংহ এবং হরেকৃষ্ণ মুখার্জি তথা বীরেন সিনহা নামে আমরা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হিসাবে আমরা এটা দিয়ে যাচ্ছি। আর এখন এই টুর্নামেন্টটি 25-26 বছর হয়ে যাবে, কনস্ট্যান্ট প্রত্যেক বছর হয়ে থাকে। আমরা এই চেংকুড়ি বাগান ফুটবল ময়দানে আন্তর্জাতিক মানের ফুটবলারও আমরা মাঠে অলরেডি বিগত কয়েক বছর আগে এসে খেলে চলে গিয়েছি। ওর সঙ্গে যেমন আমরা শিলচর স্পোর্টিং এর সানডে বলে একটা নিগ্রো প্লেয়ার ছিল, স্ট্রাইকার ছিল, ও আমাদের মাঠে খেলেছে, এবং আরো 3 জন নিগ্রো প্লেয়ার যারা নাইজেরিয়ার, ওরাও এই মাঠে এসে খেলেছে। কিন্তু এই বছরও খেলা হয়েছে। এই খেলায় বিশেষ করে আমাদের সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, শিলচরের লিগের সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের ফুটবলাররা খেলেছে, এবং গুয়াহাটি লিগের প্লেয়ার খেলেছে এই বছর। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করেছে, এবং 16টি খেলাতে 16 দলের খেলা, এটা যেমন নকআউট ভিত্তিতে হয়েছে। নকআউট ভিত্তিতে খেলা হয়ে তারপর ফাইনাল খেলাটি হয়েছে গত রবিবার হয়েছে। সেখানে আমাদের চেংকুড়ি বাগান দল এবং ফ্রেন্ডস ক্লাব চেংদুয়ার দল, 2 দলেই প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং 2 দলের মধ্যে বিশেষ করে সুপার ডিভিশনের প্লেয়ার আছে
সুরজ আজাম আমাদের চেঙ্কুরি দলে, এবং স্টেট চ্যাম্পিয়নশিপ খেলা দেবব্রত সিনহা, এবং ফার্স্ট ডিভিশনের অনেক প্লেয়ার ছিল। আর অপোজিট দলেও সুপার ডিভিশনের প্লেয়ার ছিল এবং ফার্স্ট ডিভিশন, দুই দলেই আমার স্টুডেন্ট ছিল। মেইন কথা হলো, তো আমি দুই দলকে অভিনন্দন জানিয়েছি ফাইনাল খেলার জন্য। সঙ্গে খেলার তো একটা কথা আছে, যে কোনো একটা জিতবে। তো আমরা এই ফাইনাল খেলায় দুই দল খেলেছে, কিন্তু দু দলের মধ্যে কোনো সময়ে পুরো সময়ে কোনো রেজাল্ট হয়নি, ড্র ছিল। তারপর পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফ্রেন্ডস ক্লাব জয়ী হয়েছে। ফ্রেন্ডস ক্লাব জয়ী হয়েছে। হ্যাঁ। তো ডেভেলপমেন্ট কমিটির প্লেগ্রাউন্ড ডেভেলপমেন্ট কমিটির যে দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের খেলা কিরকম হয়েছে? খুব ভালো খেলেছে। অ্যাকচুয়াল জেতার কথা ছিল ওদেরই, ওরাই চাপিয়ে রেখেছিল ওদেরকে, কিন্তু ভাগ্য খারাপ, দু একটি শট বারে লেগে ফিরে এসেছে। দু দলেই খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলেছে, কিন্তু খেলাতে একটা কথা আছে, ভাগ্য বলেও একটা কথা আছে। ওই ভাগ্যতে ফ্রেন্ডস ক্লাব ট্রাইবেকারে জিতেছে আর কি, এটাই আর কি। তো সম্ভবত মাসব্যাপী খেলাটা অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, মাসব্যাপী, হ্যাঁ, মাসের মতো হয়েছে। গত রবিবারে ফাইনাল অনুষ্ঠিত হলো। হ্যাঁ। তো প্রতি বছর এই খেলা প্রতিযোগিতা টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় নিশ্চয়ই? প্রত্যেক বছরে হয়ে থাকে। তো দর্শক কিরকম ছিল এই খেলায়? দর্শক 8-9 হাজারের মতো ছিল ফাইনালে। হ্যাঁ। এবং আমাদের দুটো গ্যালারি আছে, একটাতে 2000-এর মতো, 2000-2500-এর মতো হয়, একটা বড় গ্যালারি যেটা। আর একটাতে 700-800 এরকম হয়ে যায়। তারপর তো মাঠের চতুর্দিকে একদম ভরে গিয়েছিল, কানায় ভরে গিয়েছিল। এমনকি আমরা কমিটির মানুষরা দাঁড়ানোর জায়গা ছিল না। তো প্রাইজ মানি বা ট্রফি এরকম কিছুর ব্যবস্থা ছিল কি? হ্যাঁ, প্রাইজ মানি ছিল। আমরা প্রাইজ মানি একটু আর্থিক অসুবিধার কারণে এবার একটু কমিয়েছি। আমরা 16,000 দিয়েছি প্রাইজ, মানে আর্থিক প্রাইজ মানি, এবং ট্রফি সুন্দর দিয়েছি। ট্রফি এর সঙ্গে ছিল, ট্রফি বড় আকারের ট্রফি ছিল। রানার্স আপকে 10,000 দিয়েছি, সঙ্গে ট্রফি দিয়েছি। এই বছর আমরা নতুনভাবে ম্যান অফ দ্য সিরিজ দিয়েছি, প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচের জন্য আলাদাভাবে একটা পুরস্কার দিয়েছি। আবার বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট ওইটাও দিয়েছি এবার। তো এই প্লেগ্রাউন্ডে প্রতিযোগিতা ছাড়া আরো নিয়মিত ফুটবলের কোচিং সম্ভবত চলে? হ্যাঁ, আমি তো বর্তমানে হাইলাকান্দি ডিএস-এর আমি ফুটবলের কোচ হিসাবে আছি। একটু ক্রিকেটটা অল্প দেখছি, ক্রিকেট বলতে মেয়েদের ক্রিকেটটা অল্প দেখছি আর কি। তো সেটা আমি আমার নিজের ইচ্ছাই নয়, আমাদের সেবাল সেনগুপ্ত স্যার, সচিব মহোদয় আমাকে বলছে যে আপনি একটু ফুটবল দিচ্ছেন, ঠিক আছে, সঙ্গে আমার কাছে খবর এসেছে আপনি প্রচুর ক্রিকেট খেলেছেন, আপনি প্রশিক্ষণ দিতে পারেন, এইরকম একটা আমার কাছে খবর এসেছে, তাই আপনি কিছু আমাদেরকে সাহায্য করুন। ওই স্যারের একটা অনুরোধে আমি মানে ক্রিকেটটা অল্প বিস্তর প্রশিক্ষণ দেই আর কি। তো প্লেগ্রাউন্ডে পরবর্তীতে ক্রিকেট বা অন্যান্য খেলা অনুষ্ঠিত হবে নিশ্চয়? হ্যাঁ, অনুষ্ঠিত হবে। বিশেষ করে আমি ছোট বাচ্চাদেরকে আমি 10 বছরের নিচে থেকে আমি শুরু করে দিই অলরেডি। সব মানে খালি পায়ে না, সব বুটের মাধ্যমে হয়। আমি নিজেই একজন লাইসেন্স প্রাপ্ত কোচ আছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। তো আমি আমার বাচ্চারা যারা খেলতেছে বর্তমানে, আমার মনে হয় আমার
বরাক ভ্যালিতে যত মানে একাডেমি আছে ওদের সঙ্গে প্রায় খেলা করেছে আমার বাচ্চারা। মাত্র একটাতে মনে হয় হেরেছে আর কি, বাকি সবগুলো ম্যাচ জিতেছে। হুম হুম হুম। তো এরকম আর কি। বাগান প্লেগ্রাউন্ডের অবস্থা ভালো রয়েছে নিশ্চয় খেলার জন্য? একটু আমাদের মাঠ দেখেন, মানে আমাদের মাঠটা যত বৃষ্টি হোক এমন একটা মাঠ, কারণ আমাদেরটা ন্যাচারালি জলটা চলে যায় একটু নিচের দিকে। আর হুম। আমরাও কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর মাটি নিজেরা কিনে আমরা মাঠটাকে সবসময় সুচারু রাখি আর। হুম হুম। বাগান কর্তৃপক্ষের সহযোগিতাও থাকে নিশ্চয়? বাগান বলতে এই বাগানটা অলরেডি মানে শেষ, এটা কোনো ইয়ে নেই আর কি। তবে অন্য কারো সহযোগিতা নেওয়া হয় কিনা? আছে, আমাদের কমিটি ছাড়া অনেক ছেলেরা এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামাজিক সংস্থার পক্ষ থেকে, যেমন আমাদের বিএমডিসির স্পোর্টস সেক্রেটারি বৃন্দাবন সিনহা প্রত্যেক বছর উনি সাহায্যের হাত বাড়িয়ে দিই, এবং গৌরাঙ্গ সিনহা বলে একজন আছে ছেলে, ও সবসময় সহায়তা করে, এবং অনুপম সিনহা। আর বাগানের ছেলেদের মধ্যে থেকে তো সুরজ নিজেই দলের সঙ্গে থাকে, সঙ্গে ওই ছেলেটি খুব কর্মদক্ষ। আরো আছে সুনীল, রবিদাস এবং অমর প্রজাপতি, আরো কিষান হাজাম বলে ছেলে আছে, এবং শঙ্কর ঠাকুর, বা আরো অনেক ছেলে আছে আর কি, ওরা এগিয়ে আছে। এবং ওই সাইড থেকে সুনীল সিনহা বা বাসিগ সিনহা আর বেজান অনেক ছেলে আছে আর এইগুলা সময় এগিয়ে আছে। দেবব্রত সিনহা আর কুসুম সিনহা, এই ধরনের ছেলেগুলো একদম এগিয়ে আছে আর। তো এই অঞ্চল থেকে প্রতিশ্রুতিবান ফুটবলার বেরিয়ে আসছেন নিশ্চয়? হ্যাঁ, এই বছর তো আমি দুটো ন্যাশনাল প্লেয়ার দিয়েছি স্কুল ন্যাশনালে, ভুবন সিনহা এবং ভার্গব সিনহা মধ্যপ্রদেশে গিয়ে স্কুল ন্যাশনাল খেলে এসেছে। তো নর্থ ইস্ট থেকে মাত্র দুটো স্কুল চান্স পেয়েছে, একটা স্কুলের নাম আমি বলতে পারছি না, কিন্তু দিল্লি পাবলিক স্কুলের হয়ে ওরা খেলেছে। অর্জুন পুরস্কার প্রাপ্ত ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 10 সেপ্টেম্বর ক্রীড়া সংস্থার প্রেক্ষাগৃহে জেলার বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রেখে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, মহোদয়, আমি আপনাদের সবাইকে আজকের এই সভায় স্বাগত জানাচ্ছি। সভাপতি মহোদয় উল্লেখ করেছেন যে 3 তারিখ ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিবস জেলা ক্রীড়া সংস্থা অভিরুচি ক্রীড়া দিবস তথা আসাম ক্রীড়া দিবস হিসাবে পালন করে থাকে। আমরা এবছরও আমরা দৌড় এবং শটপুট অ্যাথলেটিক্স শাখা থেকে সেটা আয়োজন করা হয়েছিল, কিন্তু যেবে থেকে অভিরুচি ক্রীড়া দিবস আসাম রাজ্য সরকার পালন করার সিদ্ধান্ত নেয় 2021 ইংরাজি থেকে, শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা সেই সভায় আমরা আমাদের বাক্সের যারা সদস্য বা যেসব সংবাদকর্মী ভাইয়েরা জেলা ক্রীড়া সংস্থায় সবসময় তাদের সদুপদেশ দিয়ে থাকেন বা ক্রীড়াবিদ আছেন, তাদেরকে আমরা 29 আগস্ট আমরা খেলোয়াড়দের দিলেও তাদেরকে আমরা 3রা সেপ্টেম্বর সম্বর্ধিত করে থাকি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এবার সভাপতি মহোদয় চিকিৎসার কারণে বাইরে থাকার এই কার্যসূচি আমরা বিলম্বে করেছি, আর তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এটার পিছনে একটা নির্দিষ্ট কারণও রয়েছে। আমাদের বর্তমান কার্যসমিতির মেয়াদে এই কার্যক্রম এটা শেষবার, তাই সভাপতির অনুপস্থিতিতে এই কার্যক্রম করাটা আমি মনে করি না সঠিক হবে বলে, তাই আমি সেই সিদ্ধান্ত নেইনি। আর আমাদের পুরো কমিটি মনে করে যেহেতু এই সভায় আমরা আমাদের প্রাক্তন সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করব, তাই এই কার্যক্রম নির্ধারিত তারিখের পর আমরা আজকের দিনে এটা করছি। আর তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাক্সের যারা এখানে সদস্যরা আছেন, বিশেষ করে আমি বাক্সের এখানে সভাপতি জাকিরদার কথা বলতে হয় যে আমাদের এই যে সিদ্ধান্ত,
এটাকে সম্পূর্ণভাবে সহমত প্রকাশ করে নিয়ে 3 তারিখের কার্যক্রমটা ওনারা সংবাদপত্রে পরিবেশন করেছেন, কিন্তু একবারও উল্লেখ করেননি যে নির্ধারিত প্রথার বাইরে আমরা এই কার্যক্রমটা করিনি। উনি বুঝতে পেরেছিলেন কি কারণে আমরা এটা পিছিয়ে নিয়েছি। তাই আজকের এই সভায় আমি ওনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা তার পাশাপাশি দুটো কার্যক্রম আমাদের আছে। একটা আছে আমাদের সুপার ডিভিশন ক্রিকেটের যে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া এবং ক্যারাম প্রতিযোগিতার পুরস্কারটা তুলে দেওয়া। এখানে দুটো কথা উল্লেখ করতে হয়। ক্যারাম প্রতিযোগিতার যিনি ডোনার, যখন প্রতিযোগিতা চলার সময় পুরস্কার বিতরণের পূর্বে ওনার মাতৃবিয়োগ হয়, আর তাই আমরা সেই সময় পুরস্কার বিতরণ আয়োজন করতে পারিনি। ওনার কাছ থেকে সেই সময় পুরস্কারের সবকিছু আদায় করা আমরা সঠিক বলিনি, আর তাই সেটা পিছিয়ে দিতে হয়। আর সুপার ডিভিশনে একটা ফাইনাল খেলায় একটা প্রটেস্ট হয়, যথারীতি নিয়মে সেই প্রটেস্টের ফলাফলও আমরা ক্লাবকে জানিয়ে দিই। কিন্তু আমরা যদিও সেখানে একটা জানে রাখা উচিত যে ফেয়ার প্লে যিনি দাতা ছিলেন, আমরা ধরে নিয়েছিলাম ওনারা প্রত্যেক বছর দেন, সেই বছরও দিবেন, তাই আমরা পুরস্কারও তৈরি রেখেছিলাম। কিন্তু যখন আমরা নির্ধারিত দিনে পুরস্কার দিতে পারিনি, তারপর ওনাদের সঙ্গে যোগাযোগ করি, তখন পত্র মারফত ওনারা জানিয়ে দেন যে প্রয়াত করুণাশঙ্কর ভট্টাচার্য প্রয়াত হওয়ার পর ওনার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয় যে ফেয়ার প্লে ট্রফি ভলিবলেরটা ওনারা চালু রাখবেন, কিন্তু ক্রিকেট সুপার ডিভিশনে সেটা ওনারা চালু রাখবেন না। স্বাভাবিকভাবে জেলা ক্রীড়া সংস্থা সেই ব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নিতে যায়। আর গত 26 আগস্ট আমাদের কার্যকরী সমিতির সভায় সেটা সিদ্ধান্ত হয় যে আমাদেরই এক সহসভাপতি তাপস প্রকাশিত মহোদয় উনি আগ্রহ প্রকাশ করেন যে সুপার ডিভিশনের এই যে ফেয়ার প্লে ট্রফিটা উনি উনার পিতামাতার নামে উনি স্পন্সর করবেন। আর 26 তারিখের সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী সমিতির সভা উনার এই প্রস্তাবে অনুমোদন জানায়। আর তারপরই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে যেহেতু স্পন্সর পেয়ে গেছি, আমরা 10 তারিখ মানে আজকে 3 তারিখে দেওয়ার কথা ছিল, যেহেতু কার্যক্রম আমরা 10 তারিখ নিয়েছি, 10 তারিখেই সেই পুরস্কারটা দেব। যদিও সেটা বিলম্ব হয়েছে, তাই ক্লাবগুলোর কাছে আমরা দুঃখিত এবং লজ্জিত, কিন্তু পরিস্থিতি আমাদেরকে এই দিকে নিতে বাধ্য করেছিল। আশা করি আপনারা সেটা অনুমোদন করতে পারবেন। আমি এবার আমার বক্তব্য দীর্ঘ করছি না, বক্তব্য আমরা সংক্ষিপ্তভাবে উপস্থিত যারা আছেন শুনবো। আমি শুধু বলতে চাই যে আজকের যারাকে আমরা সম্বর্ধিত করছি, সভাপতি মহোদয় বলেছেন যে বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয় এই জেলার প্রাক্তন খেলোয়াড়, এই জেলা ক্রীড়া সংস্থার উনি গ্রাউন্ডের স্টেডিয়াম শাখার চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, আজীবন সদস্য আছেন। ডেভেলপমেন্ট অথরিটির বর্তমানে চেয়ারম্যান হওয়ায় আমরা ওনাকে সম্বর্ধিত করব। বিশ্বজিৎ ঘোষ মহোদয় বিগত যে 38তম রাষ্ট্রীয় খেল ন্যাশনাল গেমস ছিল উত্তরাখণ্ডে, খুব সম্ভব 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি, খুব সম্ভবত 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2025 ছিল। সেখানে এই জেলা থেকে অফিসিয়াল হিসাবে প্রথমবার উনি শুধু নয়, এই জেলার কোনো ব্যক্তি প্রথমবার অফিসিয়াল হিসাবে সেখানে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল। আমরা জানি 36তম যেটা রাষ্ট্রীয় খেল মহরত ছিল গুজরাটে ছিল, সেখানে আমি ডেপুটি চিফ মিশন হওয়ার সৌভাগ্য হয়েছিল। আর রূপা পাল 36 এবং 37 দুইটা টার্মে এই জেলা থেকে আসাম রাজ্য দলের যোগাসন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিল। কিন্তু অফিসিয়ালস হিসাবে বিশ্বজিৎ ঘোষ প্রথম ব্যক্তি, এবং আমার মনে হয় এই গ্যাপটা আরো দীর্ঘদিন থাকবে, কারণ এইভাবে একটা বিষয় নিয়ে অধ্যবসায় করা বা এইভাবে এটাকে নিরলস এটার পিছিয়ে কাজ করে যাওয়ার যে পরিশ্রম বা যে মানসিকতা বিশ্বজিৎ ঘোষ মহোদয়ের আছে, সেটা আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে অনেক অভাব। আমি সকলকে বিশ্বজিৎ ঘোষ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলবো। আর সেই সঙ্গে আমাদের মধ্যে বাক্সের বন্ধুবর খয়রুল আলম আছেন। খয়রুলের যদিও আমার বন্ধু,
কিন্তু ওনার জ্যেষ্ঠ ভাতা প্রয়াত শামসুল আমাদের জুডিশিয়ারি ডিপার্টমেন্টে ছিল। আমরা যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছি ওরা জানি, আমরা যখন ছাত্র জীবনে শিখতাম আমাদের শরীফনগরে ক্রিকেট খেলা ডিউজ বলে, টেনিসের বাইরে গিয়ে ডিউজ বলে যে ক্রিকেট খেলতে হয়, জেলার তাবড় খেলোয়াড়রা খেলতে হবে, জেলার ক্রীড়া সংস্থার আম্পায়াররা সেটা পরিচালনা করবে। সেটা শামসুলের দ্বারাই প্রথম শুরু হয়েছিল। ও নিজে খেলোয়াড় ছিল, তার ভাই খৈরুল সাংবাদিকতার পাশাপাশি ও ক্রীড়ার সঙ্গেও জড়িত আছে। প্রেস ক্লাবের হয়ে ও প্রতিদ্বন্দ্বিতাও করে থাকে এই ডিপার্টমেন্ট খেলায়। আর গৌরীশ নন্দী, যিনি পার্থদা হিসাবে আমাদের কাছে পরিচিত, পার্থদা জ্যেষ্ঠ সাংবাদিক, উনি নিউজ 18-এর দায়িত্বে আছেন আমাদের এই জেলায়। আর সেই সঙ্গে আমাদের সিনিয়র সাব এডিটর মৃণাল সরকার, দৈনিক নববার্তা প্রসঙ্গের সিনিয়র সাব এডিটর, আমাদের শুধু সংবাদের নয়, মৃণালের কন্যা মৃত্তিকা সরকার, যে আমাদের জেলার মহিলা ক্রিকেট দলের এক নির্ভরযোগ্য খেলোয়াড়। আজকের দিনেও কনকলতা বড়ুয়ায় আমাদের সিনিয়র দলের প্রতিদ্বন্দ্বিতা করছে। অনূর্ধ্ব 15 বয়সের খেলোয়াড়, কিন্তু সিনিয়র দলে আমাদের দলে ওর যোগ্যতার ভিত্তিতে স্থান করে নিয়েছে, ওরই সুকন্যা। আর আরেকজন আমাদের এই তালিকায় ছিলেন অসীম দেব, নিউজ লাইভের। কিন্তু অসীম দেব কিছুদিন পূর্বে এই খুব সম্ভব 15 আগস্টের দিন জেলা প্রশাসন এবং প্রেস ক্লাবের খেলার মধ্যে পায়ে আঘাত পান, এবং আজকে আমি জানতে পেরেছি যে উনার গৌহাটিতে পায়ে অপারেশন হয়েছে। আমি উনার অতি শীঘ্র সুস্থতা কামনা করছি। তাই উনি অনুপস্থিত, উনার বাসায় আমরা সেটা পৌঁছে দেব। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।